আমি গ্রামে যাচ্ছি। আপনের কথায় পিহু কিঞ্চিত অবাক হয়ে প্রশ্ন করে, তুমি তো আরও কিছুদিন থাকবে বললে? আপন হাউমাউ করে বলে, ঢাকায় ভূত আছে, ডিপকল পাশালাল ভূত। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। তোমার ক্লাস শেষ হলে চলে এসো। পিহু আর কথা বাড়ায়নি। আপরটা বিদায় হলেই ওর ভালো। কিন্তু এই ভূতের মামলাটা পিহুর মাথায় ঢুকলো না। রাতে আজ রুমে ছিল না, মায়ানের খবর জানে না ও। প্রিয়তাকে বলে লাভ হবে বলে মনে হয় না। তাহলে কি আপনের গ্রামে যাওয়ার কারণ আজ? অস্বাভাবিক কিছু না। আসবো? তাসমিনের কণ্ঠে পিহুর ধ্যান ফিরল। তাসমিনকে দেখেই হেসে বলে, আরে থালাম্মা যে, আজকে আমার রুমে হঠাৎ? তাসমিন রুমে ঢুকতে ঢুকতে বলে, আমি জানি প্রিয়তা মায়ানের বউ, আর তুমি আজের সঙ্গে থাকছ। কিভাবে জানলেন? আড়ি পেতে? আড়ি কেন পাততে যাব? তোমরা নিজেদের সিক্রেট বিষয়ে সিক্রেট না রাখতে পারলে আমার দোষ? কিছুটা রেগেই বলল তাসমিন, বাদ দিন, এমনিতেই আমি চলে যাব। আপনারা আজকে বিয়ে করিনি আমি, আর না আমি ওর বউ। আশা করি যতদিন না আমি কাউকে কিছু জানাচ্ছি আপনিও চুপ থাকবেন। বলার হলে আগেই বলে দিতাম। সে যাই হোক, কোথায় যাবে তুমি? ওমা, বাড়ি যাব না? আপনার কি মনে হয় আমার বাড়িঘর নেই? ক্যাটক্যাট করে কথা বলার স্বভাব তোমার গেল না? ভালোভাবে কথা বলতে পারো না? পারি তো, কিন্তু আপনার সাথে বলতে পারি না ভালোভাবে। সবার কাছে ভালো থাকলে খারাপ বলার কেউ তো থাকা উচিত। আমি না হয় আপনার কাছে চূড়ান্ত খারাপ মেয়ে হয়েই থাকলাম। তাসমিন মুখ কাঁচুমাচু করে বলল, আমি আবার কখন বলেছি তুমি খারাপ? খারাপ না বলেছেন? খারাপও নও, অসহ্যকর। কথা বলে বলে অতিষ্ঠ করে তুললে। পিহু হাসলো, হাসি থামে বলল, বলুন কি চাই? আপু এখন রাজি হচ্ছে না। তার মতে আমি দুলাভাইয়ের কথায় কষ্ট পেয়ে বিয়েতে রাজি হয়েছি, তাই তো? তা নয়? তাসমিন অবাক চোখে তাকালো। মেয়েটা ওকে নিয়ে মশকরা করছে। চিন্তা করবেন না, শাশুমাকে ম্যানেজ করে নেব। তা আপনার চান্দুর খবর? শুনলাম সারা পেয়েছে। হ্যাঁ, মায়ান কি করে কি করলো জানি না, তবে সারা পেয়েছে। আমি শর্ত নিয়েছি, বিয়ের পর দেশে থাকবো না, বিদেশে সেটেলড হতে চাই। এখানে সবাই ওকে চিনবে, খারাপ মানুষ যতই ভালো হোক, খারাপ ট্যাগটা থেকেই যাবে। আমি আমার সাথে কোনো খারাপ ট্যাগ চাইছি না। শেষ বয়সে এত বড় সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। আমার লজ্জা লাগছে শুধু আজের সামনে বিয়ে করব কি করে, যাকে আমি বুঝিয়েছি বিয়ে অর্থহীন। আর এখন কি আমার বিয়ের বয়স আছে? পাশে লোকে কিছু বলে এটা ভাবা ছেড়ে দিন। আর কে বলেছে বিয়ের বয়স নেই? আমি তো দেখছি আপনার বিয়ে, বাসর, বাচ্চা সব কিছুর জন্য অঢেল বয়স আছে। রসিকতা করে বলল পিহু, অসভ্য মেয়ে। আমি তোমার খালা শাশুড়ি হই? আমার কেউ না, দুজন স্বল্প পরিচিত মানুষ আমরা। সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা নেবেন কি? ঠিক আছে, শুনেছি আজের বোনের শখ ছিল, কিন্তু শখটা পূরণ হয়নি। চান্দু আর দেরি করতে চাইছে না, ঠিকই তো। আর দেরি করলে বিয়ে ঠিক নয়, সোজা কবরে যেতে হবে। তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। কাউকে না জানি বিয়ে করব? তো বিয়েতে কাকে কাকে চাইছেন? আপনার বিয়ে, আপনি যা বলবেন তাই হবে। দুলাভাই, আপু আর তোমরা 5 জন হলেই হবে। আমরা 5 জনকে? আজ তুমি, মায়ান, প্রিয়তা আর ওর বাচ্চা। বাহ, মানকে সহ্য করতে পারেন না, এখন আবার মায়ানের না হওয়া বাচ্চাকেও বিয়েতে নিমন্ত্রণ করেছেন। মানুষ সময়ের সাথে বদলায় পিহু, আমিও বদলে গেছি। একাকিত্ব খুবই খারাপ জিনিস, ভালো মানুষকেও খারাপ করে দেয়। আর মায়ানের হঠাৎ আগমনে আমি আজকে নিয়ে শঙ্কিত ছিলাম। পরে দেখলাম ওটা আমার অহেতুক ভুল ধারণা ছিল। মায়ান সত্যি অনেক ভালো মনের মানুষ। আচ্ছা, আপনি বিয়ের প্রিপারেশন নিন, আমি বাকিদের সাথে কথা বলে নিচ্ছি। আগামীকাল আপনার বিয়ে। তাসমিন যেতে লাগলো, ফিরে এসে ইতস্তত করে পিহুকে আস্তে করে জড়িয়ে ধরল। পিহু হা হয়ে গেছে। তাসমিন একশ্বাসে বলল, থ্যাংক ইউ পিহু, বলেই ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে গেল। পিহু শখ কাটিয়ে হালকা হাসলো। সত্যি মানুষ বদলায়। কাল রাতে কোথায় ছিলে? অফিস শেষে সবেমাত্র ফিরেছে আজ। পিহুর আচমকা প্রশ্নেও সহজ গলে উত্তর দেয়, কেন? বাড়িতে। বাড়িতে ছিলে না তুমি? রাতে কোথায় গিয়েছিলে? আজ পিহুর হাত টেনে টাইয়ের নট খুলতে ইশারা করে বলে, কেন? আজকাল কি তুমি আমাকে মিস করছো বলো? আজ মিষ্টি করে হেসে হেসে পিহুকে টিজ করছে।
পিহু টাইয়ের নট দিয়ে আজের গলায় ফাঁস দিল। আজের জিহ্বা বের হয়ে এসেছে। পিহু দাঁতে দাঁত চেপে বলে, আপন গ্রামে চলে গেছে। সকাল সকাল ফোন করেছিল। কি করেছো তুমি? ওকে ভয়টায় দেখাওনি তো? আজ কথা বলছে না, চোখ উল্টে গেছে ওর। পিহু ভয় পেল, তাড়াতাড়ি করে টাই খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। আজকে ছাড়তে ধপ করে ফ্লোরে পড়ে গেল। পিহু চমকায় আতঙ্কিত গলা ডাকে, আজ, এই আজ, পরাণের স্বামী। আরে আমি তো এত জোরে ধরিনি। এই তোমার কি হলো? পিহু ভয়ে ঘামছে রীতিমতো। আজ মনে মনে খুব মজা নিল। পিহু দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে, চোখে মুখে পানির ছিটে দিল। আঁচল দিয়ে বাতাস করছে তো কখনো ফু দিচ্ছে। ওর কর্মকাণ্ডে আজ অতিষ্ঠ হয়ে বলে, আই নিড সিপিআর, জলদি আমাকে সিপিআর দাও, অক্সিজেনের অভাব ফিল করছি। রাগে পিহু আজের বুকে দুম করে কিল বসিয়ে দিল। আজ হো হো করে হেসে উঠে পিহুকে টেনে বুকের ওপর ফেলে। দিন দিন চূড়ান্ত খারাপ হয়ে যাচ্ছে তুমি। কেন, ভয় পেয়ে গেলে নাকি? ভয় কেন পাবো? তুমি আমার কে হও যে আমাকে ভয় পেতে হবে? আজ পিহুকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, আমি তোমার কি হই বা কে হই এটা তোমার মন ভালো বলতে পারবে, কিন্তু তুমি আমার কে হও এটা আমার হৃৎপিণ্ড বলছে আমাকে, শোনো। পিহু বেকায়দায় আজের বুকের ওপরে পড়েছে। আজের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ ওর কানে আন্দোলন করছে যেন। এভাবে তো কখনো কারোর কাছাকাছি আসা হয়নি, আর না কখনো কারোর প্রতি এই অবাধ্য অনুভূতির জন্ম হয়েছে। নিচে এসো সবাই, আজ মায়ান, পিহু নিচে এসো জলদি। আফতাবের ডাকে পিহু নড়ছে উঠল। দুজনে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। পিহু এক মুহূর্ত সময় নষ্ট না করে তর করে নিচে নেমে আসে। বাকির একটু পরে চলে এলো। পিহু জানে আফতাব কেন সবাইকে এখানে ডেকেছে। দুপুরে তাহমিনা আর আফতাবের সাথে তাসমিনের বিয়ে নিয়ে আলোচনা করেছে ও। তাসমিন নিজে বিয়ে করতে চায় জানার পর কেউ আর আপত্তি করেনি। চান্দুর ঘষা মাজার ছবিও দেখানো হয়েছে। তাসমিনের পছন্দের ছেলে হওয়ায় দুঃখ কথা ওঠেনি। ডেকেছে আব্বু? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার খালামণির এবার বিয়ে দেব। আবার এক কথা, খালামণি যখন চায় না, তাসমিনের অনুমতিতেই ওর পছন্দের ছেলের সাথে বিয়ে হয়েছে। আশা করি তোমার কোনো আপত্তি নেই। আজের কথায় সমাপ্তি না হতে আফতাব কথার পৃষ্ঠে কথা বললেন। তাসমিন চুপচাপ আছে। ছোট ছোট ছেলেমেয়েদের সামনে নিজের বিয়ের কথা শুনে লজ্জা লাগছে ওনার। আবার এটার শঙ্কার কারণ না, জানি আজ কি বলবে। গুড, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি তোমার জন্য খুশি হয়েছি খালামণি। অ্যাকচুয়ালি জীবনে কেউ কখনো একা থাকতে পারে না। বেঁচে থাকার জন্য, বিশেষ করে ভালো থাকার জন্য একজন ভালো সঙ্গী অবশ্যই প্রয়োজন। তা বিয়েটা কবে? আজের কথায় তাসমিন হাফ ছাড়লেন। আজ আধুনিক মন মানসিকতার ছেলে, ওর থেকে এমন কথাই আশা করার ছিল। আগামীকাল একমাত্র শালীর বিয়ে, অথচ কোনো আয়োজন করতে পারবো না। আরে বলি, এতকাল তো জোর করে ছিঁড়ে খুঁড়ে খেলে, এবার নিজ ইচ্ছায় শুভ কাজটা ধুমধাম করে করতে চাইছি, আর উনি না করছেন। দুলা ভাই, আমার কি আর আয়োজন করে লোক হাসিয়ে বিয়ে করার বয়স আছে? আমি ওসব অনুষ্ঠান করব না। আলবাত করবে, বর আসবে ঘোড়ায় চড়ে, লোকে দেখবে রায়ান বাড়িতে বিয়ে হয়েছে। আঙ্কেল, আমি তোমার সাথে রাজি। আজ তবু ঠিক ছিল। এই পাগলা মায়ের উৎফুল্লতা দেখে তাসমিন অবাক, অথচ এই ছেলেকে উনি দেখতে পারতেন না। তাহলে ওই কথাই রইল, বিয়ে ধুমধাম করেই হবে, আর কালকেই হবে। আর লোকজন দাওয়াত করো, ক্যাটারিংয়ের সব, ডেস্টিনেশন ওয়েডিং করাবো, আমি ওসব ম্যানেজ করে নেব। আমাদের কোনো ঝামেলা করতে হবে না। আমার ফ্রেন্ড আসতে বললো আজ, খাবার দাবার সহ বাকি সব আমার দায়িত্ব। মায়ান বেশ উচ্ছ্বাস নিয়ে বলল। আফতাব ফোন হাতে বলে, তাহলে দাওয়াত আমি করছি, যারা আসতে পারবে আসবে, না আসলে নাই, আমরা যথেষ্ট। তাহলে আর কি, মেহেদি আর গায়ে হলুদের অনুষ্ঠান সকাল সকাল করে ফেলি, এটাই বরং ভালো হবে। আমি আর আপু এদিকটা সামলে নেব। আমি ততক্ষণে দুলহে রাজাকে জানিয়ে আসি। সবাই বিয়ে নিয়ে মজে আছে। আফতাব তাহমিনা বসে বসে লিস্ট মিলিয়ে লোকজন দাওয়াত করছে। আজ ওয়েডিং প্ল্যানের সাথে কথা বলছে। মায়ানও এটা ওটা ম্যানেজ করছে। তাসমিন চারিদিকে ওকে ঘিরে এত উল্লাস আনন্দ দেখে আবেগী হয়ে গেল। ওরা সবাই কত ভালো, অথচ তাসমিন এতকাল ছিল স্বার্থপর। হঠাৎ ওনার একটা কথা মনে পড়ে গেল, বিয়ে শুধু দুটো মানুষকে নয়, অনেক ভাঙাচোরা সম্পর্ককেও জুড়ে দেয়। রাত 1টা নাগাদ তুমুল শব্দে গাড়ির হর্ন বেজে উঠল। পরপর কয়েকটা বিশাল গাড়ি এসে রায়ান বাড়ির গেটে থামে।
ফর্মাল ড্রেসে কয়েকজন লোক এসে বাড়িতে 10টা লাগেজ দিয়ে যায়। এগুলো কি? বস পাঠিয়েছে। আপনাদের সবার বিয়ের জিনিসপত্র, জামা কাপড় রয়েছে এতে। পিহু ঠোঁট টিপে হেসে বলে, ওকে যাও। চান্দুলালকে বলার পরেই শপিং মল ঘেটে সবার জন্য জিনিসপত্র পাঠিয়েছে, আর তাসমিনের বিয়ের ড্রেস থেকে শুরু করে A to Z আজকেই পাঠিয়ে দিয়েছে। আফতাব ঘুম ঘুম চোখে বলে, বাহ, শালিকা তোমার হবু বর কি বাংলাদেশ মিলিনিয়ার নাকি? বিয়ের খবর পেতে না পেতেই সব জিনিসপত্র হাজির। যদিও তোমার পছন্দের জন্য আমরা ছেলেকে সরাসরি দেখিনি, তুমি আর পিহু মাই আমাদের ভরসা। পিহু মিটিমিটি হাসলো শুধু। তাসমিন অপ্রস্তুত হেসে বলে, তেমনই হবে। মনে মনে চান্দুলালকে গালি দিলেন। এখন এসবের কী দরকার ছিল? মায়ান পিহুর কানে কানে বলে, এই শালি আধা ঘরওয়ালি। পেয়ারালালের বাচ্চা তো সরকারকে সব মালামাল দিয়ে দিয়েছিল, তাহলে এসব কোত্থেকে এলো? বিজনেস, হালাল বিজনেস মাই ডিয়ার জিজু। ইস, আমার বোনটা যদি এরকম কাউকে বিয়ে করতো। এই শালি এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পিহু মায়ানকে ইগনোর করে বলে, বিশ্বাস রাখবেন শ্বশুরব্বা, বিশ্বাস মেলায় বস্তু। আসলে ছেলে NRI তো, বিদেশে বড় ব্যবসা আছে, আর শেষ বয়সে বিয়ে বসেনি তো, পাশে বউ হাতছাড়া হয়ে যায়, তাই এত আয়োজন। বাহ বাহ, শালির কপাল আছে বলতে হবে, একদম পুরাই চাঁদ কপাল। যে যার জিনিস নিয়ে রুমে চলে গেল। তাসমিনের জন্য বহুমূল্যের বিয়ের লেহেঙ্গা পাঠানো হয়েছে, সঙ্গে হীরের গহনা। তাসমিন আগেই বলে দিয়েছে, গা ভর্তি সোনার গহনা পরে এই বয়সে সংসার আসতে পারবেন না উনি, হালকা ডিজাইনের গহনা পরবেন, তাই চান্দুর এই চয়েস। পিহু নিজের ট্রলি নিয়ে রুমে আসছিল। মাঝপথে দরজায় হেলান দিয়ে আজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, পথ ছাড়ো। আজ আগের ভঙ্গিতে থেকে বলে, চলো না এই সুযোগে আমরা বিয়েটা করে ফেলি, এক খরচে হয়ে যাবে। কিপটে কোথাকার। বিড়বিড় করে বলল পিহু। অতপর আজকে ঠেলে ভেতরে ঢুকে পড়লো। আজ পেছন থেকে চিল্লিয়ে বলে, ভালোবাসা আমি মোটেও কিপটে না, একবার নিয়ে তো দেখো, নিয়ে শেষ করতে পারবে না এত ভালোবাসা। পিহু উত্তর করলো না, সময়টা সায় দেওয়ার নয়। মাঝে মধ্যে পিহুর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একজাক ভালোবাসা ওকে সবসময় দুহাত বাড়িয়ে ডাকে, অথচ পিহু তাকে আলিঙ্গন করতে পারে না, সেই ডাকে সাড়া দিতে পারে না, আর হয়তো কখনো সম্ভবও হবে না। আপন গ্রামে গেলে একটা ঝামেলা হবে, তার আগেই তাসমিনের বিয়ে, প্রিয়তার বিষয়ে সবটা সবাইকে জানাতে হবে। সময় এসেছে সব সত্যির পর্দা সরানোর। আমি গ্রামে যাচ্ছি। আপনার কথায় পিহু কিঞ্চিত অবাক হয়ে প্রশ্ন করে। সকাল সকাল বিয়ের ধুম পড়ে গেছে। উপস্থিত স্বল্প আত্মীয়দের নিয়ে বেশ হৈহুল্লোড় করে তাসমিনের গায়ে হলুদের পর্ব শেষ হলো। আত্মীয়রা সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে, বিয়ের আয়োজন সব ওখানেই। চান্দুলাল পার্লার থেকে লোক পাঠিয়েছে, তারা এসে তাসমিনকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছে। ভারী সাজে তাসমিনের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, দেখলে মনে হবে 18-20 বছরের কিশোরী। প্রিয়তা নিজের ঘরে সাজগোজ করছে, সোনালি সুতোয় কাজ করা ঢাকাই শাড়ি, খুব বেশি ভারী না, সুন্দর করে শাড়ি পরে চুলগুলো খোপা করল। গলায় স্বর্ণের চেন, ঝুমকো, কানের দুল আর হাত ভর্তি চুড়ি। মেকআপের গন্ধ আজকাল অসহ্য লাগে বিধায় মুখে শুধু ক্রিম আর লিপ বাম লাগিয়েছে। আজকের সকলের সাজ পোশাক দিয়েছে চান্দুলাল, অনুরোধ করেছে যেন সবাই বিয়েতে এই কাপড়গুলোই পরে। পিহুর পরনে বেবি পিঙ্ক কালারের কাজ করা লেহেঙ্গা, সিপসিপে ফর্সা শরীরের রংটা মিশে গেছে। চুলগুলো কার্লি করে ছেড়ে দেয়া, মুখে হালকা প্রসাধনী আর কানে বড় বড় সাদা পাথরের দুল, হাতে ব্রেসলেট। আজও সাদা কালো সুতোর মিশ্রণে কাজ করা পাঞ্জাবি পরেছে, সঙ্গে সাদা পায়জামা, হাতে কালো রঙের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করা। সবাই নিজেদের মতো সেজেগুজে তৈরি হলো। বিপত্তি বাঁধল মায়ানের পোশাক নিয়ে। পকেট খুলতেই লুঙ্গি আর ফতুয়া দেখে মেজাজ সরে গেল ওর। পিহু প্রিয়তাকে ডাকতে এসেছিল, এসে দেখে মায়ান প্যাকেট হাতে গাল ফুলিয়ে বসে আছে। রুমে প্রিয়তা নেই। কি হলো তোমার, এখনো তৈরি হয়নি কেন? মায়ান পিহুর কথায় খ্যাপাটে গলায় বলল, আমার সঙ্গে মশকরা হচ্ছে, এসব পরে আমি বিয়ের অনুষ্ঠানে যাব? সত্যি করে বলো তো, এগুলো তোমার প্ল্যান নয় তো? পিহু লুঙ্গি আর ফতুয়া দেখে ফিক করে হেসে ফেলল। হাসি থামিয়ে বলে, এসব বুদ্ধি আমার মাথাতেই ছিল না, আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি ছাড়াও কেউ আছে যার সাথে তোমাকে মোটেও পছন্দ না, যার তোমাকে। মায়ের লুঙ্গি ফতুয়া চেপে ধরে বলল, চান্দু মাই প্যারালাল, একদম উফ, কি পেয়ারা মাইরি, একদম জাতীয় পোশাক হাতে ধরিয়ে দিল। পরে ফেল, নতুন বর বিয়ে দিয়েছে, না পড়লে কষ্ট পাবে তো। যতই হোক তোমার খালু লাগে উনি। মায়ান দাঁত কিরমির করে পিহুর দিকে তাকালো। পিহু নিজের বক্তব্য রেখে হেঁটে বাইরে বেরিয়ে গেল।
মায়ান ক্রুর হেসে মফিজকে কল করে, স্যার আপনি বিয়েতে না গিয়ে আমাকে কল করেছেন কেন? ব্যবস্থা কর। এটা দিয়ে কি হবে? বর আসবে এখনই, লোক আসবে তখনই, তোকে যেটা বলেছি কর। ঠিক আছে স্যার। কল কেটে দিতে মায়ান খিকখিক করে হেসে বলল, হারামি আমার সাথে হারামিগিরি করতে আসিস, কিন্তু তুই হয়তো ভুলে যাচ্ছিস হারামিগিরিতে আমি পিএইচডি করা। এবার দেখ কেমন লাগে। মায়ান চান্দুলালের দেয়া লুঙ্গি ফতুয়া পরে বের হয়েছে। পিহু ভেবেছিল চান্দুলালের দেয়া এই উদ্ভট বিয়ের পোশাক মায়ান পরবে না, কিন্তু হলো উল্টো। বাকিরাও মায়ানকে দেখে চমকে গেল। এ কেমন সাজ! ঢিলা ফতুয়া গা থেকে বেরিয়ে দৌড়ে দেবে এমন একটা ভাব। লুঙ্গিটার কোনা হাতে তুলে তামিল নায়কের মতো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মায়ান। আফতাব রাগান্বিত গলায় বলে, এ কি সাজ পোশাক? এটা পরে বিয়েতে যাবে তুমি? কেন, সমস্যা কোথায়? সবাই বিয়েতে বর বউকে দেখে, এবার না হয় কনের ভাতিজাকে দেখবে। আর এমনিতেই এই পোশাক তোমাদের জামাইবাবু আমাকে দিয়েছে, না পড়লে যদি মনে করে অসম্মান করে ফেলেছি তাই পড়ে ফেললাম। যতই হোক আমরা কন্যাদায়গ্রস্ত পরিবার। আফতাব মায়ানের সাজ দেখে আবারও নাক সিটকালেন। সময় নেই বিধায় আর কথা বললেন না। তাসমিনের জন্য আলাদা গাড়ি আসবে। পিহু আজ তাসমিনের সাথে যাবে, বাকিরা এখন যাচ্ছে। প্রিয়তাকে আশ্বস্ত করে গাড়িতে বসিয়ে দিয়ে মায়ানুর পাশে বসলো। তাই দেখে আফতাব বলে, ওখানে কেন বসেছ? তোমার মামনিকে বসতে দাও। ভুলে গেলে ও তোমার ভাইয়ের বউ হয়? ভাসুর হয়ে ছোট ভাইয়ের বউয়ের কাছে বসছ? মেয়েটা অস্বস্তি হবে না? নামও বলছি। মায়ান বিরক্তিতে কপাল কুঁচকে গেল। শালির কি এক জিন্দিগি ওর! নিজের বউয়ের পাশে বসতেও পারবে না। ধুর ধুর। অগত্যা মুখ ফ্যাকাশে করে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। প্রিয়তা উদ্বিগ্ন হয়ে উকি দিয়ে মায়ানের লটকানো মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলে। তাসমিনের তৈরি হওয়া হতেই পিহু ওনাকে নিয়ে বেরিয়ে এলো। আরে বাহ থালাম্মা, আপনাকে তো 80 দশকের নায়িকার মতো লাগছে মাশাআল্লাহ বলে তাসমিনের ওপর নজর উতলে দিল। তাসমিন মৃদু হাসলে শুধু। আজ গাড়ির চাবি নিয়ে বাইরে এসে দুটো অতি সুন্দরী রমণীকে দেখে ওর চোখ যেন ধাঁধিয়ে গেল। তাসমিনকে জড়িয়ে ধরে আল্লাদি গলায় বলে, মাশাআল্লাহ খালামণি তোকে ভীষণ সুন্দর লাগছে। তাসমিন এবার লজ্জা পেল। পিহু আজের উদ্দেশ্যে বলে, তোমার কপাল আছে, নাহলে এই বয়সে এসে খালার বিয়ের খাওয়ার সৌভাগ্য কজনের হয়। আজ পিহুর দিকে সামান্য ঝুঁকে বলে, সবই ঠিক আছে, এখন শুধু নিজের বিয়ের অপেক্ষায় আছি। কোথায় এমন না হয়ে যায় এই আসরে আমার তোমার সাথে বিয়ে হয়ে গেল। সাবধান মিসেস আজরাইয়ান, আমার মতলব কিন্তু মোটেও সুবিধার না। পিহু কিছুটা ঘাবড়ে গেল। তাড়াহুড়ো করে বলে, থালাম্মা গাড়িতে উঠুন, সময় হয়ে যাচ্ছে। আজ পিহুর অবস্থা দেখে মুচকি হাসল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই তাসমিনকে আজ হাত ধরে গাড়ি থেকে নামালো। হেঁটে আসার সময় তাসমিনের উপরে ফুলের বর্ষণ হচ্ছিল। চান্দুলাল শেষ জীবনে সে বিয়েটা বেশ স্মরণীয় করে রাখার পুরো পরিকল্পনা করেছে, কিন্তু যার জন্য এত কিছু সেই বড় কথায় পিহু চিন্তিত হয়ে চান্দুলালকে কল করলো। চান্দুলাল কল রিসিভ করে হাসি হাসি মুখে বলে, এই তো পৌঁছে গেছি, আসছি আমি, জলদি আসুন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে চান্দুলাল এলো গাধার পিঠে চড়ে। নতুন বর গায়ে বিয়ের শেরওয়ানি জড়িয়ে গাধার পিঠে হেলতে দুলতে কমিউনিটি সেন্টারে এসেছে দেখে হলের ভেতরের সব লোক কৌতূহল নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভাগ্যিস তাসমিনি সব দেখেনি, নয়তো হবু বরের এমন দশা দেখে নির্ঘাত মূর্ছা যেত। উনি আপাতত তাহমিনের সাথে রেস্ট রুমে আছেন। পিহু চোখ কপালে তুলে চান্দুলালকে জিজ্ঞেস করে, এসব কি? গাধার পিঠে চড়ে এসেছেন কেন? চান্দুলাল গাধার পিঠ থেকে নামতে নামতে মুখটা পানসে করে বলে, তাসুর নাকি গাধা খুব পছন্দ, তাই আমি গাড়ি রেখে গাধার পিঠে করে আসলাম। একটা গাধা ম্যানেজ করতে করতে অনেক কষ্ট হয়েছে। শহরে সহজে গাধার দেখা পাওয়া যায় না। বাইরে একটা গ্রাম থেকে মালিককে মোটা অঙ্কের টাকা দিয়ে গাধাটা নিয়ে এসেছি। গাধাকে সাজাতে গিয়ে দেরি হয়ে গেল, আর এই গাধা বড্ড আস্তে হাঁটে। পিহু রাগ মিশ্রিত গলায় বলে, আপনাকে গুন্ডাদের বস বানিয়েছিল কোন বোঝাই? মাথায় তো বুদ্ধির বহ নেই, যত সব। কে বলেছে থালাম্মার গাধা পছন্দ? কেন মফিজ যে কল করে বলতো? মায়ান, পিহু দাঁত চেপে ডাকলো। মায়ান দুই হাতে লুঙ্গির কোনো উল্টে ফ্রগের মতো গোল করে বাচ্চাদের মতো দৌড়াতে দৌড়াতে এলো। টুকি, আসসালামু আলাইকুম। আলু সাহেব কেমন আছেন? আলু সাহেব, এসব তুমি করেছো? ওসব বাদ দাও তো, নতুন বর এসেছে, গান গাও, আপ্যায়ন করে ঘরে তোলো। ওয়েট, আমি গাইছি। জামাই পাইছি বাদুর মুখো, আইসি আবার গাধায় চইরা, লুঙ্গির বাতাস দিয়া তরে নতুন জামাই ঘরে তুলগা বলে লুঙ্গি দিয়ে চান্দুলালকে বাতাস দিতে লাগলো। বাতাসের সাথে পারফিউমের ফ্রি। আলু সাহেব
গন্ধ ভালো না। খাবার দেখে পেট গুড়গুড় করছে। খাওয়ার আগে গ্যাসের দেখা মিলবে বুঝিনি। ভালোই হয়েছে লুঙ্গি দিয়েছেন। হাওয়ায় হাওয়ায় খাবারের গন্ধের সাথে বায়ুর গন্ধ মিশে যাচ্ছে। আবার ওপর নিচ সব জায়গায় ফ্রি এয়ার কন্ডিশনের হাওয়া। আহ আহা, এমন করে আমার কথা কেউ কখনো ভাবেনি। পিহু ওখানে আর 1 মিনিটও দাঁড়ায়নি। সত্যি সত্যি এই ছেলেটা পশ্চাৎ দেশ থেকে বায়ু বের করে নিত। ওয়াক্তু। চান্দুলাল শ্বাস আটকে বলে, কি চাই? কিছু না, পুরো বিয়েতে এরকম সুগন্ধ ছড়াতে চাই আর লুঙ্গির বাতাস খাওয়াতে চাই। চান্দুলাল ফোঁস করে শ্বাস ফেলে টুটুলকে ডেকে বলে, এটার জামা কাপড়ের ব্যবস্থা কর, আমার বিয়েটা যেন মাটি না হয়। হারামি একটা, তুই আমার বউয়ের ভাতিজা, না হলে আজ তোকে দেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ, তোকেও দেখে নিতাম আলু সাহেব। মায়ান অবশেষে পাঞ্জাবি পায়জামা পরে বিয়েতে উপস্থিত হয়েছে। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তাসমিন আর চান্দুলালের বিয়ের কাজ সমাপ্ত হলো। সাক্ষাৎ হিসেবে সাইন করার সময় তাসমিন এক অদ্ভুত আবদার করে বসে, আমি চাই আমার বিয়ের সাক্ষী হবে পিহু আর মায়ান। মায়ানের চোয়াল ঝুলে পড়ে বিস্ময়ে। এই মহিলাকে সহ্য করতে পারে না, আর ও এখন ডিরেক্ট উকিল বাপে সাইন চাইছে। তাহলে তো চান্দুলাল মায়ানের মেয়ের জামাই হয়ে যাবে, ওই দামরা হবে মায়ান রেজার জামাই। পিহু দ্বিমত করেনি, চুপচাপ সাইন করে দিল। মায়ানও বিস্ময় কাটিয়ে সই দিল। তাহমিনা বোনের সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছে। ওনার বোনটা খারাপ নয়, পরিস্থিতির চাপে একটু বিগড়ে গিয়েছিলেন। এখন বোনের সুবুদ্ধি হয়েছে দেখেই খুশিতে চোখে পানি চলে এলো। খাওয়ার পর্ব শেষ করে বিদায়ের ঘন্টা বেজে উঠল। আফতাব সাহেব তখন থেকে কিছু একটা মেলানোর চেষ্টা করছে। ওনার মনে হচ্ছে চান্দুলালকে কোথাও দেখেছেন, কিন্তু ঠিক মনে করতে পারছেন না। এর মধ্যে আবার বউ শালির কান্নার রোল পড়ায় বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেল। তাসমিনকে কাঁদতে দেখে পিহু তাজ্জব বনে গেছে, এই মহিলা কাঁদতেও পারে। তাসমিন এই প্রথম প্রিয়তাকে ধরে খুব কাঁদল। কানে কানে বলে, মায়ানের খেয়াল রেখো, ছেলেটার তুমি ছাড়া আপনার কেউ নেই, ওকে কখনো ছেড়ে যেও না। প্রিয়তা অবাক হয়েছে ভীষণ। তাসমিন জানলো কি করে? তাসমিন মায়ানের মাথায় হাত রাখলো। আমাকে মাফ করে দিও, মনে কোনো রাগ দুঃখ রেখো না, খালা না হই, খালার মতো করে মনে করে সব রাগ ভুলে যেও। মায়ের মনে অদ্ভুত অনুভূতি বয়ে গেল। এক, তাহমিনা ছাড়া কেউ ওকে কখনো মায়ের মতো আদর করেনি। তাসমিন তো দেখতেই পারতো না। অবশেষে পিহুকে জড়িয়ে ধরে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। পিহু হাসলো শুধু। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর হ্যাঁ, এইভাবে কাঁদবেন না, লোকে ভাববে আমরা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি, তাই এইভাবে কাঁদছে। তাসমিন কান্না ভুলে হেসে ফেলল। আজ তাসমিনকে গাড়িতে তুলে দেয়। সাবধানে যেও, ভালো থাকিস বাবা, পিহু মেয়েটাকে ছেড়ে দিস না। খাঁটি সোনা একবার হারিয়ে গেলে আর কখনো পাবি না, তাকে ধরে রাখিস। আজ মাথা দুলিয়ে সায় দিল। গাড়ি ছাড়তেই ঝরঝর করে চোখের পানি গড়িয়ে পড়ল। ও কি কখনো ভেবেছিল মায়ের মতো কোলে পিঠে মানুষ করা খালাকে এভাবে বিদায় দিতে হবে? ওকে ভেঙে পড়তে দেখে তাহমিনা ছেলের কাছে এগিয়ে এলেন। আজ মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। কান্নার শব্দ হচ্ছে না, কিন্তু একটু পরপর ফোপানোর ফলে শরীর কেঁপে উঠছে। প্রিয়তা মায়ের কাছে দাঁড়ালো, হাতের উপরে হাত রাখতে মায়ের তাকালো। মন খারাপ? যে ভালোবাসা চেয়েও পায়নি, সেটা হঠাৎ করে পেয়ে যায়, কেমন রিয়াক্ট করা উচিত বুঝতে পারছি না। প্রিয়তা অল্প করে হাসলো। ভুলে যাও সব, অতীত যেমনই হোক না কেন, অতীত শুধু আমাদের কষ্টই দেয়। সুখের কথা মনে পড়লেও কষ্ট লাগে, দুঃখের কথা মনে পড়লেও আমরা কষ্ট পাই। বর্তমান নিয়ে ভাবুন, আমরা সবাই একসাথে আছি, ভালো আছি, আর কি চাই? মায়ের এক হাতে প্রিয়তাকে পাশ থেকে জড়িয়ে ধরলো, মলিন গলায় হেসে বলল, একদম ঠিক বলেছে পাখি, আমরা ভালো আছি, তুমি আমার পাশে আছো, আমার আর কি চাই? কিছু না। বিদায় পর্ব শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। তাহমিনা বোনের বিদায়ের পর অসুস্থ হয়ে পড়েছেন, বিপি বেড়ে যাচ্ছে, তাই অবস্থা। আফতাব স্ত্রীকে নিয়ে আগেই রুমে চলে গেছেন। মায়ান প্রিয়তাকে ধরে রুমে নিয়ে এলো। ওর শরীরটা ভালো যাচ্ছে না। মায়ান যত্ন সহকারে প্রিয়তার শাড়ি থেকে পিনগুলো খুলে দিল, ঘরে পরার পোশাক দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। নিজের রুমে পোশাক পাল্টে নিল। প্রিয়তা একটু পর বের হলো। পা ব্যথা করছে, মাথাটা ভার ভার লাগছে, অনেকক্ষণ কোলাহলের মধ্যে থাকার ফলে এগুলো হয়েছে। তুমি ঠিক আছো পাখি? শরীর কি বেশি খারাপ লাগছে? প্রিয়তা আস্তে করে বিছানায় বসলো। রাতের খাবার খেয়ে এসেছে বিধায় নিশ্চিন্ত এখন। তুমি বসো, আমি দুধ নিয়ে আসছি। কুসুম কুসুম গরম দুধ খেলে ভালো লাগবে। যেতে হবে না, আমি ঠিক আছি, শুধু পা একটু ব্যথা করছে। কই দেখি। মায়ান প্রিয়তার পায়ের কাছে বসলো, পা দুটো টেনে কোলের ওপর নিয়ে নেয়। প্রিয়তা ইতস্তত করে বলে ওঠে, পায়ে হাত দেবে না প্লিজ, ঘুমানোর চেষ্টা করো, আমি পা ম্যাসেজ করে দিচ্ছি। মায়ান আলতো হাতে 2 পা টিপে দিতে লাগলো। পায়ের তালুতে প্রেসার দিতে হালকা হাতে ম্যাসেজ করে দিচ্ছে। প্রিয়তা আরাম পেল, 2 চোখ মুদে আসে।
প্রিয়তা ঘুমিয়ে গেছে দেখে মায়ান উঠে ওকে সোজা করে শুয়ে দিল। ফোন হাতে ব্যালকনিতে এসে কাউকে কল লাগায়। আপাতত ওর মস্তিষ্কে শয়তানি বুদ্ধি গিজগিজ করছে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে এইমাত্র চান্দুলাল বাসার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। নীলা সেই যে জেল থেকে বেরিয়ে বিদেশে পাড়ি জমালো, এরপর আর চান্দুলালের সাথে দেখা হয়নি। যদিও কথা হয়েছে, কিন্তু হঠাৎই অসময়ে কে কল করেছে ভেবে বিরক্ত হলো। বিরস মুখে ফোন হাতে নিতেই দেখে স্ক্রিনে মায়নার নামটা ভাসছে। চান্দুলাল চরম বিরক্ত বোধ করলো। থমথমে মুখে কলটা রিসিভ করতে ওপাশ থেকে মায়নের ব্যঙ্গাত্মক সালামের আওয়াজ শোনা গেল। চান্দুলাল শক্ত মুখে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কী চাই? আরে ব্যাস, শুদ্ধ ভাষা। কিরে পেয়ারলাল? ওহো, তুই তো আবার আমার পাতানো মেয়ের জামাই হয়ে গেছিস। সম্মানের সাথে কথা বলতে হবে। তার সম্মানীয় পেয়ারালাল ওরফে জাম্বুবাবু, কি অবস্থা? চান্দুলাল চল শক্ত করে বলে, শ্বশুরের বাচ্চা, ভররাতে ফোন করেছেন কেন? শাশুড়ি আম্মা কি ঘর থেকে বের করে দিয়েছে? না রে জামাই বেটা, আমি ভাবছি তোকে থালাম্মা বের করে দিল নাকি। সে যাই হোক, তোর ঘরে এলইডি লাইট আছে তো নাকি? কেন লাইট জ্বেলিয়ে ঘুমাস? তুই যা কাল্লে লাইট বন্ধ করলে থালাম্মা আবার ভয় পেয়ে হার্ট অ্যাটাক না করে ফেলে। একটাই মেয়ে আমার, সাবধান চান্দু, লাইট বন্ধ করলে তো তোর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। মায়ন সূক্ষ্মভাবে চান্দুলালের গায়ের রং নিয়ে কটাক্ষ করায় চান্দুলাল রেগে যায়, আর কিছু না বলে দুম করে কল কেটে দিল। মায়ন কল কেটে যায়, গাল ফুলালো। এখন কাকে বিরক্ত করা যায় ভাবতে মফিজকে কল করে। মফিজ ঘুম জড়ানো গলায় কল রিসিভ করলো। আরে মফিজ যা, কী খবর তোর? দিনকাল ভালো তো? স্যার, এত রাতে কেউ কল করে? আপনি জানেন না আমার বউ পোয়াতি, ঘুমের ব্যাঘাত হলে আমার জীবন তেনামেনা করে দিবে। ক্ষমা করে দেন স্যার। তার মানে তুই বলতে চাইছিস তনিমা তোকে একদণ্ড শাস্তি দেয় না? তুই এভাবে বলতে পারলি? তুই জানিস আমার পাখির পা ব্যথা করছিল, একটু আগে পা টিপে দিলাম। তনিমা জানে এসব? মাফ করেন স্যার, ও সব জানলে আমার জীবন শেষ করে দিবে। এমনিতে আপনার সাথে তুলনা দেয়। আমি নাকি ওর খেয়াল রাখি না? মেয়ে মানুষের এই এক সমস্যা, যত যেই করুন না কেন কিছুতেই মন ভরে না। তাই? আচ্ছা, তনিমাকে দিয়ে জিজ্ঞেস করি তুই যা বলছিস ঠিক কিনা। কেন আমার সংসারে সুখের আগুন লাগাবেন স্যার? আপনিও ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। আচ্ছা, রেকর্ডিংটা তনিমাকে পাঠিয়েই ঘুমাবো। কি বলতো মফিজ, তোর সুখের জীবন আমার সহ্য হচ্ছে না। আমার ঘরে শালি, আমি যখন শান্তিতে নেই তখন তুই কেন শান্তিতে থাকবি? ওয়েট, আপনার পায়ে ধরি স্যার। কেন অন্যের উপর আমার রাগ ঝাড়ছেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলেন? এই যে আমি জেগে আছি আর তুই ঘুমাচ্ছিস, এটাই আমার সহ্য হচ্ছে না। কি চাইছেন? যতক্ষণ না আমার ঘুম আসবে তুই আমার সাথে কথা বলবি। মফিজ অতিষ্ঠ গলে বলে, আমরা কি বফ আর গফ যে সারা রাত জেগে প্রেম আলাপ করবো? আগে তো করতি, আগের দিন সব ভুলে গেলি মফিজ, এই ছিল তোর ভালোবাসা। আচ্ছা, আমারই ভুল, বলুন আপনি, আমি শুনছি। মায়ন অহেতুক প্যাচাল পড়া শুরু করলো। আসলে ওর এখন ঘুম আসছে না, আবার সবাই শান্তিতে আছে, এটা ওর সহ্য হচ্ছে না, তাই ইচ্ছে করে সবাইকে জ্বালাচ্ছে। প্রথম ভুক্তভোগী চান্দুলাল, আর এখন মফিজ। চান্দুলাল রুমে ঢুকতে তাসমিনকে বিছানায় বসে থাকতে দেখলো। লোক দিয়ে পুরো রুমটাকে ফুলের বাগিচা বানিয়ে ফেলেছে চান্দুলাল। ও দরজা আটকে বিছানায় বসে। তাসমিনের শরীরে ভারী সাজ পোশাক নেই, লাল রঙের সুন্দর হালকা কাজ করা সুতির শাড়ি গায়ে জড়ানো রয়েছে। তোমাকে অনেক সুন্দর লাগছে, ফুলের বাগিচায় বসে থাকা ফুলের রানী বলে মনে হচ্ছে। তাসমিন লাজুক হাসলো শুধু। চান্দুলাল পকেট থেকে একটা ছোট বক্স বের করে তাসমিনের দিকে মেলে ধরল। ডায়মন্ডের রিং দেখে তাসমিন মুখ কালো করে জিজ্ঞেস করে, এত টাকা পেলে কোথায়? জিজ্ঞেস করব করে করা হয়নি। আমি কিন্তু শর্ত দিয়েছিলাম এই শহর দেশ ছেড়ে চলে যাব। এগুলো আমার বাবার রেখে যাওয়া বিজনেসের টাকা, এটা হালাল বিজনেস, আমি কোনো কালো টাকা লাগাইনি। ওটা বাবার ম্যানেজার দেখতো, আমি খুব একটা পাত্তা দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে আমার জন্য এই বিজনেসটাই ঠিক আছে। তুমি চিন্তা করো না তাসু, আমি তোমার কথা শুনবো। আমরা পরশুই বিদেশে যাব, তোমার কাগজপত্র সব ঠিক করা হয়েছে, আমরা ওখানে গিয়ে সেটেলড হয়ে যাব। আমি এই দেশে বহু বছর ধরে থেকেছি, তোমার কোনো অসুবিধা হবে না। কথার টোন ঠিক করো। সরি, অসুবিধা হবে না, আমি চেষ্টা করছি তো। ঠিক আছে, হয়ে যাবে। লাইট অফ করো, আমার ঘুম পাচ্ছে। চান্দুলাল লাইট অফ করতে গিয়ে মায়ের কথাটা মনে হলো, সত্যি যদি লাইট অফ করলে ওকে দেখা না যায় তখন রিস্ক নেওয়া যাবে না। চান্দুলাল হেসে বলল, থাক না, সবাই লাইট অফ করে ঘুমায়, আমরা না হয় আজ লাইট অন করে ঘুমালাম। এত সুন্দরী বউকে মন ভরে না দেখলে হয়? তাসমিন চান্দুলালের কলার টেনে ধরে হিসিয়ে বলে,
কিন্তু আমার অসুবিধা আছে। বয়স হয়েছে বলে কি লাশ খুঁয়েছি? চান্দুলাল কিছু বলতে ছিল, তাসমিন হুঁশিয়ারি দিয়ে বলে, চুপ, আর একটা কথা বলে সোজা গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। চান্দুলাল আতকে উঠল। মায়ানের পাতানো মেয়ে হওয়ার পর কি তাসমিনের মধ্যে মায়ানের জিন চলে এসেছে নাকি? পিহু লেহেঙ্গার টপ পার্ট খুলতে গিয়ে নাজেহাল হয়ে গেছে। হুকটা কিভাবে আটকে গেছে সে এখন ছাড়াতে পারছে না। মেয়াই আচমকা আজের কণ্ঠে। পিহু চমকে উঠে পেছন ফিরে তাকায়। হাত দুটো এখনও পিঠের পেছনে আছে। আজ এগিয়ে এলো। আমি হেল্প করব? পিহু হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে পেছন ঘুরল। আজ ওর সম্মতি পেয়ে অল্প হেসে আগ্রহ নিয়ে পিহুর সাহায্য করতে লাগলো। হয়েছে? না, আর একটু। এত সময় লাগে? শরত তাড়াহুড়ো করতে গিয়ে পিহুর লেহেঙ্গায় পা বেঁধে দুজনে ব্যালেন্স হারিয়ে ফেলল। পিহু নিজেকে বাঁচাতে আজের পাঞ্জাবির বুকের অংশ খামচে ধরে আজ পিহুর পিঠের নিচে হাত দিয়ে ব্যালেন্স করে কোনো মতে দাঁড়িয়ে আছে। এমন সময় আচমকায় কারেন্ট চলে যায়। পিহুর আতঙ্কিত হয়ে গেল। অন্ধকার পছন্দ না ওর। পুরনো স্মৃতি অক্ষিপটে ভেসে উঠতেই ভয়ে সিটিয়ে গেল। আজের জামার অংশটুকু আরও শক্ত করে চেপে ধরে আতঙ্কিত গলায় বলে, আলো জ্বলো প্লিজ, রিল্যাক্স, লোডশেডিং হয়েছে, এখনই বিদ্যুৎ এসে পড়বে, এত ভয় পাচ্ছ কেন? পিহু নাসরবন্দের মতো করে আতঙ্ক গলায় বলে, আলো জ্বলো এখনই। আমার হাতে ফোন নেই, তুমি দাঁড়াও, আমি খুঁজে নিয়ে আসছি। না, যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকো। পিহু শরীর মৃদু কাঁপছে। আজ উদ্বেগ নিয়ে শোধায়, তুমি ঠিক আছো? অন্ধকারে ফোবিয়া আছে তোমার? পিহু মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে আজকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে রায়। আজ একটু চমকালো। এই দুঃসাহসী মেয়ে অন্ধকারে ভয় পায়? অস্বাভাবিক শোনালো যেন, তবু নিজেকে সামলে পিহুকে আঁকড়ে ধরে ওকে নিয়েই বিছানার দিকে এগিয়ে যায়। হাতে ফোন খুঁজতে লাগলে তখনই কারেন্ট চলে আসে। পিহু আরও কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। অতঃপর আজকে ছাড়তে চাইল। আজ ওকে নিজের সাথে চেপে ধরে রইল। ছাড়ো। আগে বলো আরও কি আমার থেকে লুকিয়ে রেখেছ? অন্ধকারে ভয় পাও, আগে বলনি কেন? দরকার হয়নি তাই বলিনি। কেন বলতে হবে? কি? আজ পিহুর গাল ঠেকে কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে, তাহলে অনেক আগে লোডশেডিং করে দিতাম। এতটুকুতে যদি তুমি নিচে থেকে আমাকে জড়িয়ে ধরো, তার জন্য আমি সারা জীবন অন্ধকারে কাটিয়ে দিতে রাজি আছি। বলতে আজের পায়ে ব্যথা অনুভব করলো। মুখ দিয়ে ব্যথা তোরা আজ করতে পিহু আগের রূপে ফিরে এসে বলল, আমার দুর্বলতায় আঘাত করার চেষ্টা করো না। সব ভয়কে বহু আগেই জয় করে ফেলেছি। ও তো আচমকা কারেন্ট জয় একটু ভয় হয়েছে, এর মানে এই নয় আমি সারা জীবন অন্ধকারে ভয় পাবো। কখনো তো তুমি ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরবে। আমি না হয় সেদিনের অপেক্ষাতেই থাকবো। তখন আর অন্ধকারে বাহানা দিতে হবে না আমায়। পিহু ওয়াশরুমে যেতে যেতে বলে, আশায় থাকো, আশা রাখা ভালো, সেটা নিরাশা হলেও ক্ষতি কি? আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই সুযোগে আফতাব দুই ছেলের বৌমাকে সম্পত্তির অংশ দেওয়ার পরিকল্পনা করেছেন। দুদিন আগেই উকিল কাগজ পাঠিয়েছে, অথচ অনেক আগে আজ পিহুর উকিলের কাছে যাওয়ার কথা ছিল। উকিল দেশের বাইরে থাকায় বিষয়টা তিনি জানতেন না। আজকে যখন কাগজ হাতে পেলেন, অথচ তাতে পিহু আজ কারোরই সাইন না দেখে অবাক হয়েছেন। তাই নিজ দায়িত্বে সবার সামনে পিহুকে সম্পত্তির অংশ দিতে চান। সকালে নাস্তা শেষ করে যে যার রুমে আসতে আফতাব সবাইকে ডাকলেন। ওনার হাতে প্রপার্টির পেপারস। কাগজ হাতে পেয়েই গম্ভীর গলায় আজকে জিজ্ঞেস করে, আজ তোমাকে কয়েক মাস আগে বলেছিলাম উকিলের সাথে দেখা করতে। তুমি বলেছিলে দেখা করছো, অথচ আমি দেখছি তুমি আমার কাজ করনি। উকিল দুদিন আগে আমাকে এই কাগজগুলো পাঠিয়েছে। যখন কাজটা তুমি করনি, তখন আমাকে এই বিষয়ে জানাওনি কেন? আজ চোখ ঘুরিয়ে পিহুর দিকে তাকালো। পিহু বুঝতে পেরে অন্যদিকে তাকায়। এই উকিলের চক্রে দুজনের কাগজে কলমে বিয়ে হয়ে গিয়েছিল। আজ আমতা আমতা করে বলে, মনে ছিল না আব্বু? আফতাব লম্বা করে শ্বাস নিলেন। অতঃপর পিহুকে ডাকেন, পিহু মা এদিকে এসো তো। পিহু এগিয়ে যেতে আফতাব সবার উদ্দেশ্যে বলে, আমি চাই মায়ানের অংশের সম্পত্তি পিহুর নামে লিখে দিতে। মায়ান অদ্ভুত মুখে বলে, তার কোনো দরকার নেই। আফতাব ধমক দিয়ে বলেন, তোমাকে তো দিচ্ছি না, দিচ্ছি তোমার বউকে। আমি জানি তোমার আব্বু তোমার জন্য যথেষ্ট রেখে গেছে, তাই বলে আমি আমার দায়িত্ব থেকে সরে আসতে পারি না। তুমি আমাদের কখনো আপন মনে করনি, কিন্তু আমরা তোমাকে নিজের ছেলে বলেই মেনেছি। তুমি যা ছেলে, তোমার কোনো ভরসা নেই। তার ওপর যে কাজ করো, বিপদ ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াও। আল্লাহ না করুক তোমার যদি কিছু একটা হয়ে যায়, তখন তোমার বউ বাচ্চার কি হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার ভাগেরটুকু পিহুকে দেব। মায়ান করুণ চোখে তাকে বলে, আমি আপনাদের আপন মনে করি না বলেছেন।
আপন মনে না করলে এখানে থাকতাম। আপনার আমার জব পছন্দ না, কিন্তু আমি চেয়েছি আমার আব্বুর আদর্শকে নিজের বলে ধারণ করতে। আব্বু চাইতেন আমিও যেন ওনার মতো একজন আদর্শবান পুলিশ অফিসার হই। আমি চেষ্টা করেছি মাত্র। হয়েছে, আর ড্রামা করতে হবে না। তুমি কেমন পুলিশ আমার জানা আছে। আফতাব ব্যঙ্গ করে বলল। মায়ান তাতে চোখ সরু করে তাকায়। পৃথিবীতে কেউ ওকে এতটুকু সম্মান দিল? থু, হ্যাঁ, তোর জিন্দিগি পে মায়ান রেজা। আজ তখন থেকে উসখুস করছে। আফতাব বুঝতে পেরে সোজা মুখে জিজ্ঞেস করে, তুমি কিছু একটা বলবে? ভেবো না তোমার ভাগের সম্পত্তি দিচ্ছি, এটা নিয়ে তুমি চিন্তা করার কিছু নেই। আমি কি তাই বলেছি? তবে তুমি ভুল মানুষকে প্রপার্টি দিচ্ছ। কি বলতে চাইছো? ঠিক এই সময়ে প্রথম বোমাটা পড়ল। আজ জোর গলায় বলে ওঠে, পিহু মায়ান ব্রোয়ের বউ না, প্রিয়তা ব্রোয়ের বউ আর ওর বাচ্চার মা। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। আফতাব রাগে গর্জে ওঠেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কিসব আবুল তাবুল বলছো? পিহু ধীর কণ্ঠে বলে, আজ ঠিক বলেছে শ্বশুর আব্বা, প্রিয়তা মায়ানের বউ, আমি না। আফতাব অবিশ্বাস্য চোখে তাকে, শুধু এসব কী হচ্ছে? এতদিন তোমরা একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থেকেছ, আমরা তো তাই দেখেছি। তাহমিনাও শখের মধ্যে আছে, সব কিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। পিহু ওর এই বাড়িতে আসা, এরপর মায়ানের বউ সাজা থেকে শুরু করে এখন পর্যন্ত সবটা ধীরে ধীরে বলল। তাহমিনা আফতাব শুনছে আর বিস্ময়ে ওনাদের চল ঝুলে পড়েছে যেন। ছেলেমেয়েগুলো এইভাবে ওনাদের বিশ্বাসের সাথে খেললো। পিহু অপরাধীর ন্যায় বলে, আই এম সরি আঙ্কেল, সব হয়েছে আমার জন্য। আমি ভাবিনি জল এত দূর গড়াবে। আসলে কথায় আছে না, একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলা লাগে। আমাদের সাথে সেটাই হয়েছে। আমি আমার বোনের জন্য একটা সুস্থ সুন্দর সংসার চেয়েছিলাম। মানছি আমি ভুল করেছি, শুরুতে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল না। পড়ান। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরে পিহু কেঁপে উঠল। তৌসিফ এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনেছে। আপনার গ্রামে গিয়ে ভূতের কথা বলা আর আজের বিষয় শুনে উনি হোস্টেলের খবর নিয়ে জানতে পারেন প্রিয়তা পিহু কেউ হোস্টেলে থাকে না, বর্তমানে তারা রায়ান পরিবারে থাকে। তাই মেয়েদের নিতে এসেছিলেন। এসেই এত কিছু শুনে মাথা ঘুরে গেছে ওনার। এরা ওনার মেয়ে, ওনার আদর্শে বড়। প্রিয়তা আব্বু। পিহুর আতঙ্কিত গলা। তৌসিফকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ উনি সবটা শুনে ফেলেছেন। প্রিয়তা বাবাকে দেখে দৌড়ে গেল। পড়ে যেতে লাগলে তৌসিফ মেয়েকে আগলে নেন। প্রিয়তার ফোলা পেটে নজর পড়তে বিস্ময়ে যেন আকাশ ছিল। প্রথম সিজনে পিহুর বাবার নাম তৌফিক ছিল, সিজন 2তে তৌসিফ হয়ে গেছে, সিলি মিস্টেক। প্রিয়তা কাঁদোগত গলায় বলে, বনুর কোনো দোষ নেই আব্বু, তুমি বিশ্বাস করো সব হয়েছে আমার জন্য, আমি দায়ী, ও কিছু করেনি। পিহু এগিয়ে এসে প্রিয়তার কথায় বাদ সাধল, কড়া গলায় বলে, একদম বাজে বলবি না প্রিয়, তোর কোনো দোষ নেই, যা করার আমি করেছি। এসব কি কথা বলছো না কেন? তোমরা উত্তর দাও। আমি জানতে চাইছি আমার অগোচরে তোমরা দুই বোন আর কি কি কাণ্ড ঘটিয়েছ। আমার মেয়েরা কোথায়? যাদের বিশ্বাস করে শহরে পড়তে পাঠিয়েছিলাম, তোমরা আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। প্রিয়তার বিয়ে হয়ে গেছে আব্বু মায়ানের সাথে, ওরা একজন আরেকজনকে ভালোবাসতো, তাই তুমি মনে করলে ওদের বিয়ে দিয়ে দেই। আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম বলে তুমি কি নিজেকে ওর মা বাবা মনে করে বসেছিলে? কোন সাহসে আমাদের না জেনে ওকে বিয়ে দিলে? তাও এমন একটা সময় জানতাম এত দেরিতে। এইভাবে তুমি আমার বিশ্বাস ভাঙলে পড়ান। পিহুর চোখ দিয়ে নিঃশব্দে টপ টপ করে পানি ঝরছে। মুখ তুলে কান্না জড়ানো গলায় বলো, আমি অপরাধ করেছি আব্বু, শাস্তি আমার প্রাপ্য। আমার জন্য প্রিয়কে শাস্তি দিও না, ওর কোনো দোষ নেই। তৌসিফ তখন রাগে কাঁপছেন। আদরের দুলালি ওনার মেয়েরা সেই সময়ের থেকে এত বড় ধোঁকা নিতে পারছেন না সেই মেয়েদের থেকে। তার উপর পিহুর সহজ স্বীকারোক্তি শুনে রাগে কাঁপতে কাঁপতেই প্রথমবার উনি পিহুর গায়ে হাত তুললেন। পিহুর চোখ খিচে বন্ধ করে আসছে, কিন্তু গালে ব্যথা অনুভব করলো না। কিছুটা বিস্ময় নিয়ে চোখ খুলতে দেখে ওর ঠিক সামনে ঢাল হয়ে মায়ান দাঁড়িয়ে আছে। চট্টা মায়ানের গালেই পড়েছে। উপস্থিত সবাই থ মেরে গেছে। তৌসিফ কণ্ঠে ঝংকার তুলে জিজ্ঞেস করে, তোমার সাহস তো কম নয়, কে তুমি? মায়ান চর খেয়ে বেহার মতো হেসে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম অসুর থুরি শ্বশুর আব্বা, আমি আপনার একমাত্র বড় মেয়ের জামাই মায়ান রেজা। আমার আর আমার মেয়ের মধ্যে আসার তুমি কে? ওই যে বললাম বড় মেয়ের একমাত্র জামাই। আপনি আপনার মেয়েকে মারতেই পারেন, সন্তান ভুল করলে মা বাবা শাস্তি দেবে, এটাই স্বাভাবিক। আবার পিহু আমার একমাত্র শালী, দুলাভাই হিসেবে তাকে বাঁচানোও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আমি থাকতে আমার শালীকে কেউ আঘাত করবে, এটা আমি মেনে নেব না। তৌসিফ বিরক্তি নিয়ে বলে, বিয়ে দেওয়ার জন্য আর ছেলে পাওনি? এই বাসালকে কোন ক্ষেত থেকে জোগাড় করেছো? জি, গুলিস্তানের ক্ষেত থেকে হবে হয়তো। রাবিশ, পড়ান চলো এখান থেকে। এখানের এক মুহূর্ত না। আমার ছেলের বউয়ের নিয়ে তুমি কোথাও যেতে পারবে না তৌসিফ। এতক্ষণ তৌসিফ পেছনে দাঁড়িয়ে থাকা আফতাব আর তাহমিনাকে দেখলেন।
রাগ আকাশ ছিল এবার। আফতাব ঠান্ডা গলায় বলে, যা হওয়ার হয়ে গেছে, প্রিয়তা এখন এবাড়ির বউ, ও বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ওহ, তোমরা দুজন বিশ্বাসঘাতক কোথাকার! পরাণ, তুমি এই পরিবারেই আমার মেয়েকে বিয়ে দিলে, এই বিশ্বাসঘাতক পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করলে। কি বলছো আব্বু? তাচ্ছিল্য করে বলে, তুমি ওনাকে চিনতে পারোনি? তোমার মায়ের বান্ধবী তাহমিনা রাইয়ান। দুইজনেই সম্পর্ক ছিল আপন মায়ের পেটের বোনের মতো। যখন তাহমিনার ছেলে সন্তান হলো, আমরা ওকে দেখতে গিয়েছিলাম। তাহমিনার সম্পর্ক মজবুত করতে বলে তোমার আম্মুর মেয়ে বাবু হলে আজের সাথে ওর বিয়ে দেবে। এত কিছু বছর পর তোমরা দুজনে হলে। এর কিছু বছর পর তাহমিনা নিজের কথা রাখতে আমাদের মেয়েকে আজের জন্য চাইল। স্বর্ণের চেন পরিয়ে বাগদাদ সম্পূর্ণ করা হয়েছিল। কথা ছিল বালেক হওয়ার পর দুজনে বিয়ে দেওয়া হবে, কিন্তু শেষে কি হলো? এই বিশ্বাসঘাতক দুটো কথার বরখেলাপ করে শহরে পালিয়ে এলো। এরপর আর কোনো প্রকার যোগাযোগ করেনি। আর তুমি সেই পরিবারে আমার মেয়ের বিয়ে দিলে। আফতাব নিজের ছাপায় নিজে গিয়ে বলে, তুমি ভুল বলছো তৌসিফ, তেমন কিছুই নয়। তুমি জানতে শহরে একটা ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য আমি কত কষ্ট করেছি। তোমাকে বললে তুমি শহরে আসতে নারাজ ছিলে। আমি উপায় না পেয়ে স্ত্রী ছেলেকে নিয়ে শহরে চলে আসি। পরবর্তীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সম্ভব হয়নি। এরপর কালের পরিক্রমায় সেসব ভুলতে বসেছিলাম। তুমি এখনও এসব ধরে নিয়ে বসে আছো। আমরা এটা পরিকল্পনা করিনি। তখন তো আবেগের বশে আমরা দুটো বাচ্চার বাগদাদ করেছিলাম। এটা রেট যে আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে, এটা আমার জানা ছিল না। চুপ করো, তোমার মতো আমানতের খেয়ানতকারীর থেকে আমি কিছু শুনতে চাই বা জানতে চাই না। পরাণ, চলে এসো। পিহুর কাছে এখনও সবটা ধোঁয়াশায় রয়ে গেছে। তবে এতটুকু বোঝাচ্ছে এই পরিবারের সাথে ওদের পরিবারের সম্পর্ক ভালো নয়। এখন তৌসিফের কথা মেনে নিতে হবে, নয়তো প্রিয়তার সম্পর্কে টান লাগবে। পিহু চুপচাপ রুমে গিয়ে দুই বোনের জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো। তুমি ভুল করছো তৌসিফ, আমার বাড়ির বউদের নিয়ে যাওয়ার কোনো রাইট তোমার নেই। আমি আমার মেয়েদের নিয়ে যাচ্ছি, তুমি আটকানোরকে। বরং কথার বরখেলাপ করা, আমার মেয়েদের আটকে রাখার দায়ে আমি তোমার নামে মামলা করতে পারি। এরপর থেকে আমার মেয়েদের থেকে দূরে থাকবে। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের ছায়াও আমি আমার মেয়েদের আশেপাশে দেখতে চাই না। তৌফিক প্রিয়তার হাত ধরলেন। ওনার এই মেয়েটা অনেক ভীতু আর নরম মনের। আজকের আগের বসে প্রাণপ্রিয় মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছেন। দোষ কি একা মেয়েদের? ওনার না। বাবা হিসেবে ওনার দায়িত্ব ছিল মেয়েদের উপরে নজর রাখা, তারা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছে কিনা, কোনো ভুল করেছে কিনা তার খেয়াল রাখা। বাবা হিসেবে উনিও ব্যর্থ হয়েছেন। প্রিয়তা হাত ধরে ধীরে ধীরে বাইরে বের হতে পিহুকে ডাকলেন, চলে আসো পরাণ। আজ পুরোপুরি সময় মূর্তির মতো দাঁড়িয়েছিল। পিহু চলে যাচ্ছে কথাটা মস্তিষ্কে ধাক্কা খেলেই দৌড়ে এসে পিহুর হাত ধরে ফেলে, আকুল গলায় বলে, প্লিজ মিসেস রায়ান, ডোন্ট গো। পিহু ভেজা চোখে আজের দিকে তাকালো। মলিন হেসে নরম গলায় বলে, আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। আজ কিসের জন্য আমাকে আটকাবে? যেতে দাও। সম্পর্কের টানাপোড়েনে অনেক ভুল হয়ে গেছে, এখন সেগুলো শুধরে নেওয়ার সময় এসেছে। এটা তো হওয়ারই ছিল। আমাদের তো আলাদা হতেই দেখা হয়েছিল, আর তুমি ভেবেছিলে ভালোবাসার সূচনা। শাট আপ আব্বু, তুমি এতদিনে বিয়ে করে আমার মাথা খারাপ করে দিতে, তাই না? আমি বিয়ে করতে চাই এই ইগোস্টিক, দুঃসাহসী, বদমেজাজি, বেয়াদব মেয়েটাকে নিয়ে সংসার করতে চাই। তুমি না বলেছিলে আমি যাকে বলবো তার সঙ্গে আমার বিয়ে দেবে? তোমার কথা রাখার সময় হয়েছে। কথা রাখো আব্বু, ওকে যেতে দিও না। আমি এই বেয়াদব মেয়েটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। হাত ছাড়ো আজ হাত ছেড়ে দিয়েই আচমকায় পিহুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। ওর কণ্ঠে হারানোর ভয় স্পষ্ট। বারবার অনুনয় করে বলে, এই রানী ভিক্টোরিয়া, তুমি জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমাকে আমার ভালোবাসা দেখাতে দাও, একটা সুযোগ তো দেবে। ফাঁসির আসামিরাও তো শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়, আর তুমি নির্দয়ের মতো আমাকে ফাঁসিয়ে কাঠে ঝুলিয়ে চলে যাবে। আজেরই পাগলামি পিহুকে কাঁদতে বাধ্য করলো। কাঁদবে না বলেও ঝরঝরিয়ে দুই চোখ ছড়িয়ে জল গড়িয়ে আজের কাঁধে, পিঠের জামার অংশে ভিজিয়ে দিল। সরি পরাণের স্বামী, তোমাকে ভালো না বাসতে পারার আফসোস আমার আমৃত্য থাকবে। হয়তো আর একটু আগে আমার জীবনে আসলে পৃথিবীর মানুষদের সঙ্গে লড়ে হলেও তোমায় জিতে নিতাম। আমি নিরুপায়, তুমি না হয় আমাকে আবারও ঘৃণায় মনে রেখে দিও। পিহুর হাতে টান পড়লো। তৌসিফ পিহুর হাতটা শক্ত করে ধরে আছে। পিহু আজকে ছাড়িয়ে বড় নির্দয়ভাবে ওকে কাঁদিয়ে বেরিয়ে এলো। আজ দৌড়ে যেতে চাইলে হোঁচট খেয়ে দরজার সামনে মুখ থুবড়ে পড়লো। পিহু আর পেছন ফিরে তাকানো সাহস পায়নি। আফতাব তাহমিনা ছেলের দিকে দৌড়ে এলেন। আজকে জাপটে ধরে রইল। এর আগে কখনো ছেলেকে এমন করে কাঁদতে দেখেননি ওনারা। কোথাও না কোথাও এই পরিস্থিতির জন্য ওনারাও দায়ী। তাহমিনা ছেলেকে বুকে জড়িয়ে রইলেন। আজ বিলাপ করছে আর বলছে, ওকে এনে দাও আম্মু, ও
ওকে এনে দাও। চুপ কর বাবা, যে ইচ্ছে করে চলে যায় তাকে ফেরাবো কিভাবে? ও কাঁদলো আম্মু, আমার জন্য ওই পাষাণীর চোখ দিয়ে জল ঝরছে, তাও ছেড়ে চলে গেছে। ওকে ধরে রাখার কত চেষ্টা করলাম, থাকলো না। আফতাব দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলের অনুভব সম্ভবত উনি অবগত। ছেলের ভালোবাসার গভীরতা ঠিক ওনার মতোই। তাহমিনাকে বিয়ে করার জন্য ওনার শ্বশুরের পায়ে ধরেছিলেন। তখন তো নিজের তেমন কোনো কাজকাম ছিল না। বেকার ছেলের সাথে তাহমিনার বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না। পিয়ালির ক্ষেত্রেও অনেক সাহায্য করেছে। ছেলে ঠিক ওনার মতোই ভালোবাসা পেয়েছেন। যাকে ভালোবাসবে তাকে আমৃত্য ভালোবেসে যাবে। এইটুকু সময় একটা মেয়ে ওনার ছেলেকে তার ভালোবাসায় এমন পাগল বানিয়ে দিল। পিহু মেয়েটাই বুঝি এমন বড্ড মায়ায় বাঁধতে পারে। ওই মেয়েকে ছাড়া এখন ওনার ছেলেকে সামলে রাখবেন কি করে? গাড়িতে বসে পিহু জানালার বাইরে তাকিয়ে রইল। বুকটা ভার ভার লাগছে, মনে হচ্ছে একটু চিৎকার করে কাঁদলে মন্দ হতো না। তৌসিফ মেয়ের পরিস্থিতি বোঝেন, আলতো হাতে পিহুকে বুকের সাথে লাগিয়ে নিলেন। প্রিয়তা গাড়িতে বসার কিছুক্ষণের মধ্যেই তৌসিফের কোলে ঘুমিয়ে পড়েছে। উনি পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, যা হয়েছে ভুলে যাও, সব ভালোবাসা সুখকর না। বাবা হিসেবে আমিও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। এবার আর ভুল করব না। তোমরা এখন থেকে আমার চোখের সামনেই থাকবে। তুমি জানো তো পরাণ, তুমি আমার ছেলে। ছেলে বিপথে গেলে বাবাদের মেরুদণ্ড ভেঙে পড়ে। আমাকে আর কষ্ট দিও না। আমি জানি না তোমার আম্মুকে কিভাবে সামলাবো। আমাকে তোমার আম্মুর সামনে দুর্বল করে দিও না। পিহু মাথা নেড়ে সায় দিল। আপুকে কিছু বলো না আব্বু। তুমি জানো ও কতটা বাধ্য আর ভালো। জীবনে ও পরিস্থিতির চাপে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সেটা কতটা ভুল বা ঠিক আমি জানি না। শুধু এতটুকু জানি মায়ানকে ভালোবাসে, ঠিক যেমন করে তুমি আম্মুকে ভালোবাসো। তেমনি মেয়েরা তো চায় তাদের জীবনে বাবার মতো আগলে রাখার ভালোবাসার মেয়ে কেউ আসুক। আপুর জীবনে মায়ান সেই যে তোমার পরে ওকে আগলে রাখবে। ওদের আলাদা করো না। আমার এই কথাটা রেখো আব্বু। তৌসিফ লম্বা শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, তবে এই ছেলেকে আমি এত সহজে জামাই হিসেবে মেনে নেব না। মনে মনে বলেন, রাইয়ান বাড়ির ছেলেকে শায়েস্তা তো করতে হবে। আমার মেয়ের অসম্মান করার শোধ আমি নেবই। পিহুদের গ্রাম। ভর দুপুরে তৌসিফ রহমানের বাড়িতে অতিথির আগমন ঘটেছে। যে সে অতিথি নয়, শহরের অতিথি। হুট করে দারোয়ান এসে জামাই এ বাড়ির জামাই এসেছে বলল। পিয়ালি ভেবেছিল হয়তো আপনের কথা বলেছে। উনি দারোয়ানকে বলে ভেতরে পাঠাতে বলেন। অপরিচিত মুখ দেখে পিয়ালির কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিনয়ী হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? মায়ান পারে না তো এখনই পিয়ালির পায়ে ধরে ওকে আপনি সম্বোধন করার জন্য মাপ চায়। হেই হেই করে বলে, কি বলেন আম্বাজান, আমি আপনার জামাইয়ের বয়সী, আমাকে তুমি করে বলেন। পিয়ালি একটু ভড়কে গেল। ছেলের বয়সী কথাটা বহুবার শুনেছেন, তাই বলে জামাইয়ের বয়সী? পিয়ালি জোর করে মুখে হাসি টেনে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। তা তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখে তো পরিচিত মনে হচ্ছে না। মায়ের মুখটা দুঃখী দুঃখী করে বলে, ভালো করে দেখুন আম্মাজান, আমার চোখ নাক মুখ চেনা চেনা লাগে না? মনে হচ্ছে না এমন একটা সুদর্শন যুবক আপনার মেয়ের জামাই? পিয়ালি অপ্রস্তুত হাসলো। হতে পারে বাবা, আমার তো তোমাকে চেনা চেনা লাগছে না। তা তোমার নাম কি? নাম জেনে কাম কি? সরি, হে আমার নাম ঘর জামাই। এ কেমন নাম? মায়ার লজ্জাপর ভঙ্গিতে হেলে দুলে বলে, আসলে আমি দেখতে অনেক সুন্দর, তাই সব মেয়ের বাবারা আমাকে তাদের মেয়ের জামাই বানাতে চায়। সে থেকে আমার নাম হয়ে গেছে ঘর জামাই। ও সেসব ছাড়ুন আম্মাজান, ক্ষুধা লেগেছে। এতটা পথ পাড়ি দিয়ে এলাম, অথচ আপনি এক গ্লাস পানি অফার করলেন না। পেলি লজ্জায় পড়ে গেল। এবারের নিয়ম, ফকির মিসকিন থেকে শুরু করে বাড়িতে আসা কোনো অতিথি যেন শুধু মুখে ফিরে না যায়। সেই অতিথি মায়ানো এবারের অতিথি সেই হিসাবে। দুঃখিত, এসো বাবা, বসো, আমি এখনই খাবার দিচ্ছি। মায়ান বেসিং থেকে হাত মুখ ধুয়ে এসে বসলো। পিয়ালি ভাত ডাল সবজি আর মাছের তরকারি মায়ানের পাতে বেড়ে দিল। একাই আসছেন বিধায় তেমন কিছু রান্না করেননি। মেয়েরা কখন আসবে তারও ঠিক নেই। মায়ান খেতে খেতে বলে, দেশি মুরগি নেই আম্মাজান, কতদিন হলো দেশি মুরগি খাই না। পিয়ালি আবার অপ্রস্তুত হয়ে পড়লো। হাসার চেষ্টা করে, ফ্রিজে আছে, রান্না করাতে হয়নি। ওটা তো বাসি হয়ে গেল। জ্যান্ত মুরগি ধরে জবাই দিতে হবে, তবে না খেতে মজা লাগবে। সে যেই হোক, আপনার হাতের রান্না মাশাআল্লাহ আম্মাজান। আমার তো ভেবেই ভালো লাগছে যে এখন থেকে আমি রোজ আপনার হাতে রান্না খেতে পারবো। পিয়ালি মানের কথা ঠিক বুঝতে পারলো না, শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আবার কলিং বেলের আওয়াজ হলো। পিয়ালি দৌড়িকে দরজা খুলে দিল। তৌসিফের সঙ্গে দুই মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সেই দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। কেমন আছিস মা? মায়ের কথা একবার মনে পড়লো না, তাই না? ইস, দেখ তো চেহারার কি হাল হয়েছে, ঠিক মতো
খাওয়া দাওয়া করিস না, তাই না? তৌসিফ গম্ভীর গলায় বলে, প্রিয় আম্মু ওদের আগে ঘরে ঢুকতে দেবে তো? এতটা পথ জার্নি করেছে, আগে রেস্ট নিতে দাও। ও তাই তো, আয় তোরা ভিতরে আয়। তৌসিফ ভেতর ঢুকতে মানের দিকে চোখ পড়লো। খাবার খেয়ে এখন পানি পান করছে। তৌসিফের মেজাজ সরে গেল। হুঙ্কার দিয়ে বলে, এই ছেলে এখানে কি করছে? তুমি ওকে বাড়িতে ঢুকতে দিয়েছো কেন? বাড়িতে আসা অতিথিকে তাড়িয়ে দেবো? ছেলেটা ক্ষুধার্ত ছিল তাই। বের করো এটাকে। এই ছেলে বের হ বলছি। রিল্যাক্স। অসুর থুরি শ্বশুর আব্বা। এত রাগারাগি করছেন কেন? আমি তো আপনার মেয়ের জামাই। পিয়ালি কিছু বুঝতে না পেরে আশেপাশে তাকালো। সবার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। আবার তৌসিফের নাকের ডগায় রাগ ভর করেছে যেন। পিহু তপ্ত শ্বাস ফেল। শুরুতে যখন ওরা চলে এলো তখন, অথচ মায়ের দেখা মিলল না, তখনই পিহুর সন্দেহ জেগেছিল এই ছেলে এত সহজে প্রিয়তার পিছু ছাড়বে না। হলো তাই, একেবারে ওর বাড়িতে এসে হাজির হলো। এতক্ষণে পিয়ালির চোখে পড়লো প্রিয়তার দিকে। ক্লান্ত মুখে ফোলা পেটটায় হাত দিয়ে ঢেকে রাখার প্রয়াস করছে। তখন একটা তুফান বয়ে গেল। বয়ে যাক চাচ্ছে না, কিন্তু বিধিভাম প্রেগনেন্সি কখনো লুকিয়ে রাখা যায় না। ঠিক পিয়ালির চোখে পড়ে গেল। উনি চরম ধাক্কা খেলেন। তবে যে গ্রামের লোকেরা বলতো মেয়েদের বাইরে পাঠিও না, মুখে চুনকালি মাখিয়ে দেবে, এখন আর সম্মান নিয়ে সমাজে মাথা তুলতে পারবে না। ওনার মেয়েদের উপরে এত এত বিশ্বাস, আশা সবটাই এক নিমিষে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমি একটু গ্রামে আসার কারণে রেকর্ড করতে অসুবিধা হচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে খুব ভালোভাবে রেকর্ড করব। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।